দেশের যেই জায়গাগুলো তারা সংস্কার কার্যে অংশ নিছে সেটা যথাযথ সংস্কার করুক। নামের সংস্কার নিয়ে আমি চাই না। পরবর্তীতে ৩১ জুলাই যেভাবে পুলিশের সামনে আমার একটা মুখোমুখি যুদ্ধ, সেটা সবাই দেখেছে। সবসময় ইতিহাস পড়েছি, ইতিহাসের পাতায় বিভিন্ন বীরদের গল্প শুনেছি। তো এমন একটা ইতিহাসের সাক্ষী আমি নিজে, সেখানে সামান্যটুকু হলেও বীরদের মতো আমাকে স্মরণ করা হয়। আমার ভাইদের যে হত্যার দাবি, সেই দাবিতে আন্দোলনে নেমে আসা, আমার কাছে ওই সময় মনে হয়েছে এটা আমার দায়িত্ব। সময়ের সাথে সাথে বেশ কিছু মানুষের জীবনের পরিবর্তন আকাশ সমান, আবার কিছু মানুষ যারা সংগ্রামে শপথে সবসময় থেকেও জীবনের কিঞ্চিত পরিমাণ পরিবর্তন করতে পারে না, তাদের ভিতরে সবসময় জাগ্রত হয় দেশপ্রেম। ঠিক তেমনই একজন সংগ্রামী মেয়ে, যাকে সবাই অগ্নি কন্যা খ্যাত নামেই চেনেন, নুসরাত নূর। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। যে মাসটি চলে যাচ্ছে, এটা সংগ্রামের মাস, বিশেষ করে আপনার মতো মানুষের জন্য খুব কঠিন সময় পার করেছিলেন। অতীতের গল্পটা খুব সংক্ষিপ্ত করে জানতে চাইবো। ওই সময়গুলো তো খুবই ভয়াবহ ছিল এবং প্রতিদিনের মতো আমার 18 জুলাই থেকে আন্দোলনের পদযাত্রা শুরু এবং সেটা শেষ হয় একেবারে 5ই আগস্টে। এবং প্রত্যেক দিনই অনেক নানা কিছু আমরা ফেস করেছি। পুলিশের টিয়ারশেলের হামলা বলেন, রাবার বুলেট, হয়তোবা আল্লাহ রহমত বলবো যে স্নাইপারের হামলার সম্মুখীন আমি হইনি। বাট পরবর্তীতে 31 জুলাই যেভাবে পুলিশের সামনে আমার একটা মুখোমুখি যুদ্ধ, সেটা সবাই দেখেছে। মানে টোটালি ওই জার্নিটা আমাদের কাছে সারা জীবনের মতো স্মরণীয়, একটা ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে আছি। সেটা তার জন্য আমার সবার কাছে কী লাগে জানি না, অন্তত আমার কাছে একটা গর্বের বিষয় যে হ্যাঁ, সবসময় ইতিহাস পড়েছি, ইতিহাসের পাতায় বিভিন্ন বীরদের গল্প শুনেছি। তো এমন একটা ইতিহাসের সাক্ষী আমি নিজে, সেখানে সামান্যটুকু হলেও বীরদের মতো আমাকে স্মরণ করা হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আপনি একজন খুব সংগ্রামী মেয়ে, আপনাকে সবাই চেনেন, সোশ্যাল মিডিয়া জুড়ে আপনাকে নিয়ে খুব বেশি চর্চা হয়। এত পরিচিতর পরেও কেন আপনি অর্থের দিকে ধাবিত হলেন না? অনেকেই তো অনেক রকমের অর্থ ইনকাম করে ভালো কিছু করছে, আপনি কেন না? জুলাই আন্দোলন ছিল আমার বিবেকবোধ, আমার মনুষ্যত্ববোধ। আমি মানুষ, সেই জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদের জন্য এবং আমার ভাইদের যে হত্যার দাবি, সেই দাবিতে আন্দোলনে নেমে আসা, আমার কাছে ওই সময় মনে হয়েছে এটা আমার দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমি আন্দোলনে এসেছি এবং আন্দোলনে আমরা সফল হয়েছি। আমি আমার জায়গায় ফিরে গেছি। অর্থ বাণিজ্য যেটা বলতে গেলে, হয়তো যারা এখন অর্থ বাণিজ্য করছে তাদের হয়তো উদ্দেশ্যই এরকম ছিল যে হ্যাঁ, আমি যদি কখনো ক্ষমতায় আসি আমি অনেক টাকা ইনকাম করব। আসলে টাকা উপার্জন করার জন্য টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, অর্থ বাণিজ্য বলেন, এগুলো দরকার হয় না। যদি আপনার যোগ্যতা থাকে, আপনি আপনার রিজিকে যেটা থাকে না, এটা চলে আসবে। আমার যোগ্যতা আছে, আমি আমার নিজেকে সেই জায়গায় দাঁড় করাবো, আমি ইনকাম করব, হালাল পথে ইনকাম করব। কখনো আমার পরিবার থেকে আমাকে তো এটাই শিক্ষা দেওয়া হয়েছে যে হালাল পথে তুমি 1 টাকা খেয়ে বেঁচে থাকো, তাও হারাম পথের ওই 1000 টাকার কামাই দিয়ে তোমার বিলাসবহুল জীবনে তুমি সুখ পাবে না। আমি তো দিন শেষে একজন মুসলিম, আমাকে আল্লাহর কাছে যেতে হবে, জবাবদিহি করতে হবে। সেই জায়গা থেকে আমার বিবেকবোধ, আমার যে নৈতিকতা বোধ, আমার ইথিক্যাল জায়গা থেকে আমাকে এসব বাধা দেয়। আমি এসব চাই না। একটি টেলিভিশন প্রোগ্রামে আপনাকে দেখলাম, আপনার সাথে সালমান মুক্তাদির ভাই ছিলেন। আসলে তার সাথে ওই অল্প সময়ের দেখা হওয়া এবং তার সাথে কি আলাপ আলোচনা হলো, এটা একটু আমাদের সাথে শেয়ার করবে। সোশ্যাল মিডিয়ায় যেই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের দেখা হয়, কিছু কিছু মানুষের কন্টেন্ট আমাদের অনেক ভালো লাগে। তো সেই দিক থেকে সালমান মুক্তাদির ভাই একটা পরিচিত ফেস। ওনার যে জুলাই আন্দোলনের ভূমিকা, সেটা মানে একদম অন্যান্যদের তুলনায় আমি মনে করব যে আমাদের সে এখন যে তথাকথিত সমন্বয়ক, তাদের চাইতে কম না। কারণ ওনার তো আগে থেকে অনেক ফলোয়ার। তার একটা কথা ওই সময় তার প্রত্যেকটা ফলোয়ারকে অনেক ইন্সপায়ার করছে। যেভাবে উনি রাস্তায় নেমে এসেছিল, প্রায় কম সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর ছিল যখন তারা জানতো আমি এই দেশের একটা ফেস। যদি এই সরকার কোনোভাবে ওই আন্দোলন যদি সফল না হতো, তার কিন্তু এই দেশে টিকে থাকার কোনো অবস্থা ছিল না। কিন্তু সেটা জেনেও সে ওই জায়গা থেকে মাঠের সামনে নেমে আসে। ওনার কথাগুলো আমার অনেক ভালো লাগে। তিনি যা কথা বলে একদম টু দ্য পয়েন্টে, একদম স্ট্রিক্ট মানুষ। উনি আসে না যে আমাদের যে চাটুকারিতা স্বভাব, ওনার মধ্যে আমি এই জিনিসটা একদমই দেখিনি। উনি ছাড়াও আমি আরেকজনকে মেনশন করব, যে লিলিপুর ফারহান নামের ভাইয়া যে চায়, উনিও আমার ওনাকেও অনেক ভালো লাগে। ওনার কথাগুলো, ওনার কন্টেন্টগুলো হয়তো ফানি হয়, বাট ওই ফানি বিষয়ের মধ্যে উনি একদম বাস্তবতাকে তুলে ধরে। আমার কাছে কেন জন্য এই মানুষ দুটোকে অনেক ভালো লাগে, আমি ফলো করি।
নুসরাত নূর, আপনি সংগ্রামে একদম সম্মুখ সারিতেই ছিলেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে খুঁজে পাই। এখনও ফোন অন করলে আপনার ছবিগুলো সামনে আসে। সে জায়গা থেকে একটু জানতে চাইবো আপনার রাজনৈতিক কোনো চিন্তা চেতনা আছে কিনা, বা আপনি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হবেন কিনা? ব্যক্তিগতভাবে আমার পারিবারিক দিক থেকেও কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই এবং আমি পলিটিক্যালি কোথাও ইন্টারেস্টেড না। এর আগেও কখনো ছিলাম না। মানে আমি পলিটিক্যাল ইস্যু থেকে অনেক দূরে থাকতাম। মানে কোনো ধরনের অনেকে আছে না যে কিউরিওসিটি জায়গা থেকে বা জানার জন্য হচ্ছে অনেক খোঁজখবর রাখে, আমি মিনিমাম ওটাও কখনো করতাম না। তবে জুলাই আন্দোলন থেকে ওই জায়গা থেকে এখন হচ্ছে মানে আমাকে ইনফরমেশন গেদার করার জন্য, আমার আন্দোলনটা কতটুকু সফল হচ্ছে সেই জায়গাটা বোঝার জন্য আমাকে কিছু ইনফরমেশন রাখতে হয়। আমি খোঁজখবর রাখি, বাট এখন পর্যন্ত আমার পলিটিক্যালি ইনভলভ হওয়ার কোনো ইচ্ছা বা আগ্রহ কোনোটাই নেই। আর ইন ফিউচারের জন্য আমি কখনো মানে এখনও চিন্তা করছি না, আমার কোনো মানে ইচ্ছা বা নেই। ইন ফিউচারেও আমি আশা করি কখনো যাব না, কারণ আমাদের দেশে এই ধরনের পরিবেশই নেই। যে বাংলাদেশকে নিয়ে আপনি ভাবেন, যে বাংলাদেশকে আপনি দেখতে চান, আদৌতে সেই রকম বাংলাদেশ তৈরি হচ্ছে কিনা? আর আপনার ভাবনার মতো বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে কোন কোন জায়গায় বিশেষ নজর রাখা দরকার? চাহিদার তো অনেক বিশাল, আমাদের স্বপ্নগুলো থাকে অনেক বিশাল। সেই জায়গা থেকে অনেক চেষ্টা করছে অনেকে, হয়তো আমাদের দেশের যে প্রধান আছে ওনাকে জাজ করার মতন আমি মনে করি না আমার সেই ধরনের যোগ্যতা আছে। তারপরে উনি ওনার একার জায়গা থেকে চেষ্টা করছেন দেশটাকে ওই জায়গায় যেখানে নিয়ে যাওয়ার জন্য, যেটা আমাদের চাওয়া। কিন্তু আসলে উনি তো আসলে সিনেমার হিরো না, যেখানে আমরা সিনেমায় দেখি একজন হিরো চাইছে তার মানে তার পুরো দেশটাকে বা সিস্টেমটাকে চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু ওনার যে সারাউন্ডিংসের লোকগুলো আছে, আসলে উনি ওইগুলা মানুষগুলো কীভাবে সিলেক্ট করছে আমি জানি না। তারা হয়তো ওই সময়টা তাকে দেখাইছে হ্যাঁ তারা দেশের জন্য কাজ করতে চায়। কিন্তু আমি এখনও দেখছি যে ম্যাক্সিমাম, আমি সবার কথা জানি না, বাট আমি যাদেরকে বুঝি দেখি তাদের ম্যাক্সিমাম হচ্ছে অলরেডি হচ্ছে তারা ক্ষমতার লোভে পড়ে গেছে, তারা ক্ষমতার অপব্যবহার করতেছে। এবং ওনার যেই আসলে স্বপ্ন, আমি ওনাকে দেখি ওনার চোখে অনেক স্বপ্ন। আমার কালকে ওনার সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে, তো সেখানে ওনাকে দেখছি ওনার চোখে অনেক স্বপ্ন। আমি যেরকম স্বপ্নগুলো দেখি না, ওনার চোখে ওই ধরনের স্বপ্ন। অনেকে হয়তো বা ওনাকে অপছন্দ করতেই পারে, বাট আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ওনাকে যথেষ্ট পছন্দ করি, সম্মান করি। আসলে এই যে জুলাই আন্দোলন পরবর্তীতে এখন পর্যন্ত যে চাহিদাগুলা তা এখনও ফুলফিল হয় নাই। খুবই মেসাকার অবস্থা দেশের মধ্যে। আমরা তো প্রত্যেকেই এখন নিজেদের মধ্যে নিজেরাই হচ্ছে আইন করে নিচ্ছি, নিজেরাই এখন রাজা। মানে আমরা ভাবতেছি যে আমরা এখন যা করব কেউ কিছু বলতে পারবে না, নিঃস্বাধীনভাবে করতেছে। আসলে চাওয়া বলতে ফিউচার যদি আমি চাইতে চাই যে এই যে আমি কথা বলছি আজকে, সেটা আমি বিগত দিনে পারতাম না। এই যে কথা বলার যে টেন্ডেন্সি তৈরি হয়েছে, যে একটা স্রোত তৈরি হয়েছে, এটা চিরকাল অব্যাহত থাকুক। আমি যখন প্রশ্ন করার সুযোগ পাবো তখন যে ক্ষমতায় থাকবে তার হচ্ছে কাজ করার যে স্পিরিটটা সেটা বাড়বে, নয়তো আবার বিগত দিনের জায়গায় চলে যাবে। দেশের যে জায়গাগুলো তারা সংস্কার কার্যে অংশ নিয়েছে সেটা যথাযথ সংস্কার করুক, নামের সংস্কার নিয়ে আমি চাই না। আপনি যেহেতু কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের না, সে জায়গা থেকে তরুণ প্রজন্মের সাথে আপনার পথ চলা, তরুণ প্রজন্মের সাথে আপনার সংগ্রামে যাওয়া, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? আমরা যেরকমভাবে জুলাইতে একত্র ছিলাম, আমাদের মধ্যে একটাই চাওয়া ছিল, একটাই স্বপ্ন ছিল, আমাদের মধ্যে একটাই স্পিরিট ছিল। যদি এর পরবর্তীতে যেরকমভাবে আমরা ভেঙে যাচ্ছি, টুকরো টুকরো হয়ে যাচ্ছি, বিভক্ত হয়ে যাচ্ছি, সেই বিভক্ত না হয়ে একত্রতা বজায় রেখে এবং মানবিক দিক থেকে আপনি জানেন আপনার নৈতিকতা কোথায়, আপনার উদ্দেশ্য কোথায়, আপনি সেইভাবে কাজ করে যান, আপনি সফল হবেন।